আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘদিন বাসায় আবদ্ধ থাকতে থাকতে নিশ্চয় একঘেয়েমি ধরে গেছে, তাই না? তো ছোট বন্ধুরা, একটু ধৈর্য ধরে সৃষ্টিকর্তার উপর ভরসা করে আর কিছুদিন অপেক্ষা করো। নিশ্চয় আমাদের এই বিপদ কেটে যাবে। আবার স্কুল শুরু হবে, ক্লাস, লেখাপড়া, পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। দোয়া করি সেই শুভ দিন খুব শীঘ্রই আসুক। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সরোয়ার হোসেন চৌধুরী, সিনিয়র শিক্ষক, সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণী আইসিটি বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের আজকের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী। বন্ধুরা, তোমরা নিশ্চয় জিএসসি পরীক্ষা 2020 অংশগ্রহণ করবে, সেই উদ্দেশ্যে লেখাপড়া শুরু করেছ। তো আমাদেরকে প্রথমে জিএসসি 2020 পরীক্ষাতে সিলেবাস, মান বন্টনটা একটু বুঝে নিতে হবে। তো চলো আমরা একটু জিএসসি পরীক্ষা প্রশ্ন কী ধরনের হয় সেটা নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মোট নাম্বার 50। এখানে কোনো ব্যবহারিক পরীক্ষা হবে না। তোমরা 6-7 যেরকম ব্যবহারিক পরীক্ষা দিয়েছ, জিএসসি পরীক্ষাতে কোনো ব্যবহারিক অংশ থাকবে না, তবে বিদ্যালয়ে ব্যবহারিক করতে হবে, শিখতে হবে। তো আসলে জিএসসি পরীক্ষা 2020-এ তোমাদের মোট নম্বর 50 আইসিটি বিষয়ের। অবজেক্টিভ থাকবে 25টি, 1 নাম্বার করে 25 নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি। তার থেকে তোমাকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান 5 করে, 5×5 = 25। নৈর্ব্যক্তিক প্রশ্নে 25 আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে 25, মোট 50 নম্বরের পরীক্ষা হবে। তো বন্ধুরা, তোমরা ইতিপূর্বে অষ্টম শ্রেণী আইসিটি বিষয়ের 3টি অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলি পেয়ে গেছো নিশ্চয়। তো এই দুর্যোগের সময় তোমরা বাসায় আছো, তোমরা এই প্রশ্নের উত্তরগুলি নোট করে লিখে ফেলবে। স্কুল খোলার পর তোমার আইসিটি শিক্ষককে প্রশ্ন উত্তরগুলি দেখাবে। আর আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব চতুর্থ অধ্যায় নিয়ে। তো চলো বন্ধুরা, আলোচনা করা যাক চতুর্থ অধ্যায়ে কী আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা চতুর্থ অধ্যায়ে স্প্রেডশিটের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আজকে আলোচনার মাধ্যমে আশা করি তোমাদের সমস্ত অসুবিধা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বই তুলেছ। তোমাদের বইয়ের 52 পৃষ্ঠায় দেখো স্প্রেডশিট। তো স্প্রেডশিট কি, সেটা কি তোমরা জানো? স্প্রেডশিট আলোচনার পূর্বে আসলে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেগুলি করি, এটাকে স্বাভাবিক অর্থে কী বলা যায়? বলা হয় হিসাব করা, গণনা করা। এই গণনা করার জন্য অনেক যন্ত্র আছে। তোমার কি মনে আছে তুমি একদম ছোট্টবেলায় কীভাবে গণনা করতে? হ্যাঁ, নিশ্চয়ই মনে পড়েছে, হাতের কর গুণে। মনে আছে যোগ করা শিখেছিলে কীভাবে? পুঁথি দিয়ে অথবা মার্বেল দিয়ে, পরবর্তীতে হাতের কর গুণে। একইভাবে বিয়োগ করা শিখিয়েছিল তোমাকে। তো এভাবেই আস্তে আস্তে গণনা যন্ত্রের আবিষ্কার ঘটে। তো বন্ধুরা, আমরা আমাদের বইয়ে প্রথম যে গণনা যন্ত্রটা দেখছি তার নাম হচ্ছে অ্যাবাকাস। এরপরে আসে ক্যালকুলেটর। তারপরে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার। কম্পিউটার আসলে একটা গণনা যন্ত্র। তো এটা কীভাবে গণনা যন্ত্র, সেগুলি আমরা পরে আরও বিস্তারিত জানতে পারবো। তো আজকে আমাদের আলোচনার বিষয় স্প্রেডশিট। তো স্প্রেডশিট কি? তো বন্ধুরা, স্প্রেডশিট কি আলোচনা করা যাক। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হয়। এ কাগজের ছক করে একটা ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা হয়। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করে নিয়েছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। তো বন্ধুরা, আমরা স্প্রেডশিট বলতে আমরা কি বুঝছি? একটা বড় মাপের কাগজ। আসলে কাগজের মধ্যে তুমি তোমার ক্লাসের যদি কোনো তালিকা তৈরি করতে চাও, শিক্ষার্থীদেরকে বলা হলো তোমরা কে কে
পিকনিকে যেতে যাও তার একটা তালিকা তৈরি করো। সেক্ষেত্রে তোমরা কি লিখবে, প্রথমে ক্রমিক নাম্বার দিবে, তারপরে নাম দিবে, তারপরে রোল নাম্বার দিবে, তারপরে একটা চাঁদার হার লিখবে। এটা যদি তুমি শখ টেনে লেখো, সেটাই একটা স্প্রেডশিট। এটা করতে হয়তো অল্প কাগজ লাগবে, ছোটো মাপের কাগজ লাগবে, কিন্তু অনেক বড় মাপের কাগজে যদি করতে হয় অনেক বড় ধরনের কাজ। এরকম তোমার ক্লাসের সমস্ত শিক্ষার্থীদের কোনো একটা সাময়িক পরীক্ষার সমস্ত বিষয়ের নম্বরপত্রের হিসাব যদি আমি করতে চাই, তাহলে আমাদের কত ধারণা করো তোমার কয়টি বিষয়, প্রত্যেকটি বিষয়ে ব্যক্তিকে কত নম্বর পেয়েছো, সৃজনশীল অংশে কত নাম্বার পেয়েছো, সব তুলতে হবে। তারপরে কি গ্রেড পেয়েছো, গ্রেড পয়েন্ট কত এসেছে, এগুলি সব হিসাব নিকাশ করতে হবে। তাহলে বড় একটা কাগজ লাগবে এবং এর জন্য ছক টানতে হবে। কীভাবে ছক টানতে হবে? আড়াআড়ি এবং লম্বালম্বি। তারপর কল্পনা করো একটা হিসাবের ছক কেমন হবে। এটাই হলো একটা স্প্রেডশিট। তো বন্ধুরা, আসা যাক এবার কম্পিউটারে। এই স্প্রেডশিট যখন কম্পিউটারে ঢুকে গেল তখন একে বলা হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম। এই কম্পিউটার স্প্রেডশিট প্রোগ্রামের ইতিহাস নিয়ে একটু আমরা কথা বলি। 70 দশকের শেষের দিকে অ্যাপেল কোম্পানি সর্বপ্রথম ভিজিক্যালক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। পরবর্তীতে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক, আর বর্তমান জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি? এক্সেল। হ্যাঁ, আরও পরিষ্কার করে বলতে পারো মাইক্রোসফট এক্সেল। এটা কোন কোম্পানি তৈরি করেছে? মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছে। তো বন্ধুরা, আসা যাক স্প্রেডশিট প্রোগ্রাম কি। স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশান কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। একটি রেজিস্টার খাতা যেমন অনেক পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলি ওয়ার্কশিট থাকে। এক একটি ওয়ার্কশিট বহু সংখ্যক সারি ও কলাম থাকে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে সারি আর কলামের সমন্বয়ে একটা স্প্রেডশিট। তো এখানে সারি কোনগুলি? এই বাম দিক থেকে ডান দিকে চলে এসছে দাগ টানা, এরকম 1, 2, 3। এই 1-এর একদম বাম থেকে ডান পর্যন্ত একটা সারি, 2-এর বাম থেকে ডান পর্যন্ত আর একটা সারি। ঠিক একইভাবে উপরে দেখো আসছে A, B, C, D, E, F, G, H, এভাবে আরও বিস্তৃত। এই A হচ্ছে কলাম, B কলাম, C কলাম, D কলাম। তাহলে তোমরা কি দেখছো? স্প্রেডশিট প্রোগ্রামে A, B, C, D এর কলাম নির্দেশ করা হয়, 1, 2, 3 দ্বারা রো বা সারি নির্দেশ করা হয়। এই সারি আর কলাম কিন্তু পরস্পরকে সেট করেছে। এই সেট করার ফলে ছোট ছোট ঘরের সৃষ্টি হয়েছে। এই ঘরগুলিকে বলা হয় সেল। তো বন্ধুরা, বর্তমান যুগ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে এবং যে কোনো গবেষণা প্রাপ্ত উপাত্তকে বোধগম্য উপস্থাপনের জন্য উপাত্তগুলিকে বিশ্লেষণ করতে হয়। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এই ধরনের বিশ্লেষণের প্রাথমিক কাজগুলি সহজে সম্পন্ন করা যায়। স্প্রেডশিট প্রোগ্রামে একটি ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো যায়। ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদনা করা, হিসাব করা, বিশ্লেষণ করা, প্রতিবেদন তৈরি করার কাজ স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা যায়। তো স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য কি? হ্যাঁ বন্ধুরা, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। এই সফটওয়্যারে সূত্র ব্যবহারের সুযোগ থাকায় হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণের সময় কম লাগে। উপাত্তের চিত্র রূপ দেওয়াও এই সফটওয়্যারে খুব সহজ। স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগের ঠিকানা ও ইমেল ঠিকানা ব্যবস্থাপনা ও সংরক্ষণ সহজে করা যায়। ওকে, তাহলে তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য? তো এই কাজগুলি আমরা খুব সহজে করতে পারি, যে বিপুল পরিমাণ তথ্যপাত্র নিয়ে কাজ করতে পারি, দ্রুত নির্ভুলভাবে কাজ করতে পারি। এখানে সূত্র ব্যবহার করা যায়, কাজগুলি খুব সহজে করা যায়। আবার
কোনো তথ্যপাত্রকে চিত্রের মাধ্যমে মানে গ্রাফের মাধ্যমে খুব সহজে আমরা উপস্থাপন করতে পারি। তো বন্ধুরা, এবার আসা যাক কম্পিউটারে আমরা স্প্রেডশিট প্রোগ্রাম নিয়ে কীভাবে কাজ করব। তো আমরা আগেই বলেছি আমাদের জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম বর্তমান হচ্ছে মাইক্রোসফট কোম্পানি এক্সেল। তো আমরা দেখব কি করে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম চালু করে। হ্যাঁ বন্ধুরা, আসলে আমাদের নিজস্ব কম্পিউটারে বা ল্যাপটপ যাতেই ব্যবহার করি, তোমার ল্যাপটপ বা কম্পিউটারটি কোন অপারেটিং সিস্টেমে আসছে সেটার উপর নির্ভর করে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রামটা বা এক্সেল তুমি কিভাবে চালু করবে। স্টার্ট বারে অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ অল প্রোগ্রামসে ক্লিক করলেই অল প্রোগ্রামের একটা তালিকা আসবে। সেখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে মাইক্রোসফট অফিস। সেখানে আমরা মাউস নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে আর একটা তালিকা আসবে। সেখান থেকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007। হ্যাঁ বন্ধুরা, খেয়াল করো, তোমার এই কম্পিউটারে যদি মাইক্রোসফট এক্সেল 2007 থাকে তাহলে তুমি মাইক্রোসফট এক্সেল 2007 পাবে, আর এর পরবর্তী ভার্সন থাকলে তুমি সেইটা পাবে। হ্যাঁ বন্ধুরা, এমএস ওয়ার্ডের আইকন দেখতে ছিল এই যে এখানে দেখো ডাব্লিউ, এটা ছিল এমএস ওয়ার্ডের আইকন। তো বন্ধুরা, আমার ল্যাপটপে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 8। এখানে অল প্রোগ্রামস অপশনের মাধ্যমে আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম চালু করছি না। আমার ডেস্কটপে এই দেখো তোমরা এক্সেলের আইকন আসছে, মাইক্রোসফট এক্সেলের আইকন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করলে মাইক্রোসফট এক্সেল চালু হয়ে যাবে। মাইক্রোসফট এক্সেল 2010 আমি ক্লিক করলাম, মাইক্রোসফট এক্সেল 2010 চালু হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের বইয়ে মাইক্রোসফট এক্সেল 2007 নিয়ে বলা আছে। তো মাইক্রোসফট এক্সেল 2007 থেকে আপগ্রেড ভার্সন। তো আমরা এখন তোমাদের প্রায় সবার কম্পিউটারে দেখা যায় মাইক্রোসফট এক্সেল 2010 আসছে। তো আমরা মাইক্রোসফট এক্সেল 2010 নিয়ে আলোচনা করব এবং বইয়ের সাথে সম্পর্ক রেখে সেখানে আমাদের আলোচনায় উঠে আসবে যে মাইক্রোসফট এক্সেল 2007 ও মাইক্রোসফট এক্সেল 2010 মধ্যে তফাৎটা কি, কতটুকু পার্থক্য আছে, সেটা আমরা পরিষ্কার হয়ে যাব এবং ব্যবহার করতে করতে আমরা দক্ষ হয়ে যাব। তো বন্ধুরা, তোমরা বইয়ে লক্ষ্য করলেই দেখতে পাবে যে তোমার বইয়ে মাইক্রোসফট এক্সেল 2007 একটা উইন্ডো দেওয়া আছে। মাইক্রোসফট এক্সেল চালু করার পরে আমরা এ ধরনের ডেস্কটপে ঠিক এই দৃশ্যটাই দেখতে পাবো। ঠিক আমি চালু করার পর এটাই দেখতে পাচ্ছি। এরপরে আমাদের বইয়ে আসছে টাইটেল বার, নতুন ওয়ার্কশিট খোলা এবং মাইক্রোসফট এক্সেলে কাজ করব। তো ওয়ার্কবুক কি? স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। এই প্রোগ্রামে চালু করার পর যে অংশে আমরা কাজ করি সেটাই একটা ওয়ার্কবুক। আবার ওয়ার্কবুকে অনেক পৃষ্ঠা থাকে যেগুলিকে বলা হয় শীট 1, শীট 2, শীট 3। তো বন্ধুরা, আমরা বইয়ের সঙ্গে মিল রেখে আমাদেরকে বইয়ে মাইক্রোসফট এক্সেল চালু করার পরে আমরা ডেস্কটপে দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেল দেখতে কীরকম হয়। তো এখানে বন্ধুরা প্রথমে আসে টাইটেল বার। টাইটেল বার কোনটা? এই যে বন্ধুরা একদম স্ক্রিনের উপরে পরিভাগে বুক 1 মাইক্রোসফট এক্সেল, এই বুক 1 আমরা যখন সেভ করব এখানে বুক 1 থাকবে না, সেভ করে যে নামটা দিব সেই নামটা দেখাবে, মানে টাইটেলটা দেখাবে। এই যে লাল হয়ে আসছে এইটাই হচ্ছে
টাইটেল বার। এরপরে আসে অফিস বাটন। এই অফিস বাটনের চিত্র তোমরা বইয়ে দেখতে পাচ্ছ। অফিস বাটন দেখতে কেমন? এইটা অফিস বাটন, মাইক্রোসফট অফিস বাটন। তো বন্ধুরা, এই মাইক্রোসফট অফিস বাটন পরে বাম কোণায় উপরে এটা হচ্ছে অফিস বাটন। ঠিক এর পাশেই আছে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবার কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেল 2010-এ পাবো। এই যে দেখো, এটাই কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে কি আছে বন্ধুরা? রিবন। তো বন্ধুরা দেখা যাক, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ ইত্যাদি, এটাকে বলা হচ্ছে মেনু বার। তারপরে যে অংশ আসছে এই চিত্রভিত্তিক কমান্ড আইকন, এটা হচ্ছে টুল বার। তারপরে আসছে মেনু ট্যাবের আওতায় বিভিন্ন ট্যাব। ওকে বন্ধুরা, আমরা মাইক্রোসফট এক্সেল অংশে দেখি যে হ্যাঁ কী ছিল। এই যে 2010-এ আমরা কি পাচ্ছি? মাইক্রোসফট 2010 ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এটা হচ্ছে মেনু বার। এরপরে যে আসছে দেখো বন্ধুরা, এই যে অংশটা যে চিত্রভিত্তিক কমান্ড আইকন, এটা হচ্ছে মেনু বার। মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ বা ট্যাব, এটা আমরা একটু দেখে আসি। মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ বা ট্যাব, এই যে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, এগুলি মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ। তো বন্ধুরা, পরিষ্কার কি বুঝতে পারছি? আমাদের বইয়ে যেভাবে আছে বইয়ের সঙ্গে তুলনা করেই আমি দেখো, মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডগুলিকে গুচ্ছ আকারে সাজানো হয়েছে। এগুলিকে একত্রে রিবন বলা হয়। প্রত্যেকটা মেনুর আয়তায় আইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে। তো বন্ধুরা, বুঝতে পারলে এই রিবন কি? মাইক্রোসফট এক্সেলে এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলির আন্ডারে দেখো, হোমের আন্ডারে এগুলি আসছে। এবার আমরা ইনসার্টে যাই। ইনসার্টে দেখো কি পাচ্ছ? টেবলস, ইলাস্ট্রেশন, চার্টস, পেজ লেআউট, থিমস, পেজ সেট আপ, স্কেল ফিল ইত্যাদি অংশ আমরা পাচ্ছি। তো আমাদের বইয়ে কিন্তু দেখো একদম পরিষ্কার সংজ্ঞায়িত করেছে। কাকে সংজ্ঞায়িত করেছে? রিবন। মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডকে গুচ্ছাকারে সাজানো হয়েছে, এগুলোকে একত্রে রিবন বলা হয়। প্রত্যেকটা মেনুর আওতায় আইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে। তো বন্ধুরা, এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এরপরে কি আছে বন্ধুরা? সেল। আমরা কি বলেছিলাম? এ, বি, সি, ডি এগুলি হচ্ছে কলাম, আর 1, 2, 3, 4 এগুলি হচ্ছে সারি। তো এই কলাম, সারি পরস্পর মিলিত হয়ে ঘর বা সেল তৈরি করেছে। তো এরপরে যেটা আসলো রিবনের পরে A1 FX, এইটাকে বলা হচ্ছে সেল অবস্থান বা সেলের বিষয়বস্তু দেখানোর বার বা ফর্মুলা বার। আসলে এইখানে আমি যদি ক্লিক করি, এখন আমি যে সেলে আছি সেই সেলের নাম এখানে দেখাচ্ছে, এরকম E6। এরপরে বন্ধুরা আমি চলে আসবো একেবারে নিচে। এই যে যেখানে তোমরা দেখতে পাচ্ছ রেডি লেখা, রেডি, এইটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। ঠিক রেডির একটু উপরে দেখো আছে শীট 1, শীট 2, শীট 3, এগুলি হচ্ছে শীটটা। তাহলে বন্ধুরা,
আমরা আবার একটু প্রথম থেকে যাই। কোথা থেকে? যে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম আমরা চালু করেছিলাম কিভাবে। বন্ধুরা, এখন ডেস্কটপে আমি যেহেতু উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেম ব্যবহার করি, এখানে আমার বইয়ে উইন্ডোজ 7 বা 10 অল প্রোগ্রামসের মাধ্যমে চালু করে। তো উইন্ডোজ 8 একটু ভিন্ন, সেখানে আমরা চালু করছি। টাস্ক বারে এক্সেল আইকনে ক্লিক করে অথবা এই উপরে ডান কোণার মাউস নিলে সার্চ অপশন আসবে। এই সার্চতে ক্লিক করে আমি যদি এখানে লিখি EX এতটুকু লিখতেই দেখো আমি বাম সাইডে পেয়ে গেছি মাইক্রোসফট এক্সেল 10। এখানে ক্লিক করলেও মাইক্রোসফট এক্সেল চালু হয়ে যাবে। মাইক্রোসফট এক্সেল চালু হওয়ার পর আমি কি পেলাম? মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কবুক। এই ওয়ার্কবুকের যে অংশে আমরা এখন আসি সেটা হচ্ছে শীট 1। তো প্রত্যেকটা ওয়ার্কবুকের একটা নাম দিতে হয়। সেই উপরে যেখানে নাম প্রদর্শিত হয় সেটা হচ্ছে টাইটেল বার, তারপরে এখানে আসছে কুইক অ্যাক্সেস বার, তারপরে আসছে মেনু বার, তারপরে বিভিন্ন মেনুকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তারপরে সেই চিত্রগুলিকে আবার গ্রুপ গ্রুপ আকারে প্রকাশ করা হয়েছে। এই পুরোটা হচ্ছে রিবন। তারপরেই আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা বার, নেম বক্স, সেলের নাম প্রদর্শন করে। এরপরে আসলো আমার ওয়ার্ক এরিয়া। আমি আসলে এই যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে হিসাব নিকাশের কাজ করতে হবে। এবং এরপরেই আমি পাচ্ছি শীট ট্যাব। সেখানে আমরা শীট 1, শীট 2 যখন যেটায় ক্লিক করবো আমরা সেই শীটে চলে যাব। তার নিচে আছে স্ট্যাটাস বার, এই দেখাচ্ছে রেডি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তো তোমরা বাসায় অবশ্যই কম্পিউটার ব্যবহার করবে। তোমাদের বাড়ির কাজ হিসাবে এই যে আমি কিভাবে মাইক্রোসফট এক্সেল চালু করা হয় দেখালাম, তোমরা চালু করা শিখবে। কীভাবে বন্ধ করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা পারো। MS ওয়ার্ড যেভাবে বন্ধ করেছিলে সেভাবেই বন্ধ করতে হয়। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে কীভাবে এটা সংরক্ষণ করতে হয়, সেভ করা হয় সেটা শেখালাম না, সেটা আগামী পর্ব শেখাবো। তো বন্ধুরা, কীভাবে মাইক্রোসফট এক্সেল বন্ধ করতে হয় সেটা দেখি। সেই মাইক্রোসফট ওয়ার্ডের মতো ডান দিকের উপরের ক্রসে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। যে পরামর্শটা সবসময় দিচ্ছেন বিশেষজ্ঞগণ, যে বাড়িতে থাকবে, বাইরে যাবে না, কিছু সময় পর পর সাবান দিয়ে হাত ধুবে, তো আমরা নিয়মমাফিক হাত ধুবো, হাসি কাশি সাবধানে দিব এবং তার নিয়মকানুন মেনে চলব। ভালো থাকবো বন্ধুরা, তোমরা ভালো থাকো। আমরা সবাই সবার জন্য দোয়া করব। যে যে ধর্মের হোক ধর্মীয় বিধিবিধান মেনে চলব। বাবা মাকে কাজে সাহায্য করব। ধন্যবাদ।